আচ্ছা, এই টপিক গুলো যদি দেয় কিভাবে আমরা লিখবো সেটা দিয়ে আমরা প্রথম আজকের ক্লাসের শুরুটা করি, হ্যাঁ? প্রথমে আমরা এটা দেখবো, আমি একটা লিখে দিয়েছি আরকি। দেখতে পাচ্ছ তো সবাই? সবাই দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ হ্যাঁ স্যার সুন্দর। আচ্ছা, এই যে লেখাটা এখানে স্যার এই পিডিএফটা একটু গ্রুপে দেবেন তাহলে। হ্যাঁ, দিয়ে দেবো। ইউএস ইলেকশন আউটকাম ডিটারমাইন্স দ্য ট্রাজেক্টরি অফ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিস। ঠিক আছে? ইন্দো প্যাসিফিক অঞ্চলে এটা বেশিরভাগ লেখনি কেউ। সেইজন্য আমি লিখে দিয়েছি, হ্যাঁ? যে এটা যারা বলছিল যে প্রবলেম এটা স্যার কিছু বুঝতে পারলাম না, ওই জন্যই এই যে কিভাবে লিখতে হবে এই পয়েন্টটা বলছে যে ইউএস ইলেকশন আউটকাম, ইউএস এর যে ইলেকশনের যে ফলাফল ডিটারমাইন্স দ্য ট্রাজেক্টরি অফ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিস। ইন্দো প্যাসিফিক এরিয়া যেটা আছে, মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে এরিয়াটা আছে, সেই অঞ্চলের যে রুট ম্যাপ কি হবে, সেই অঞ্চলের যে পলিটিক্স, জিও পলিটিক্স, সেটাকে ইউএস এর ইলেকশন অনেকাংশে ওখানকার যে পলিসিটা বা ওখানকার যে স্ট্র্যাটেজিটা সেটা ডিটারমাইন করে, মানে সেটাকে নিয়ন্ত্রণ করে ধরো। ঠিক আছে? ইউএস ইলেকশনের ফলাফল কি হলো তার উপরে ওইটা ডিপেন্ড করে এই অঞ্চলের জিওপলিটিক্সটা। এই বিষয়ে বলছে অ্যানালাইজ দিস ইন ইন দ্য কনটেক্সট অফ ইন্দো ইউএস চায়না রিলেশনস। এই বিষয়টা ইন্ডিয়া, ইউএস এবং চায়নার মধ্যে রিলেশনের সাপেক্ষে বিবেচনা করুন বা পর্যালোচনা করুন, করতে বলছে। ঠিক আছে? এদের তিনজনের রিলেশনের প্রভাব এই অঞ্চলে কিভাবে ফেলবে ইন্দো প্যাসিফিক এরিয়াতে। হুম, এটাই হচ্ছে কোশ্চেনটা ছিল। যেহেতু ইউএস ইলেকশন এবছর হয়েছে সেই জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো দেখো কিভাবে লিখেছি, ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির উপর মার্কিন নির্বাচনের ফলাফল একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে ওখানকার যে জিও পলিটিক্স, সেখানে এই যে মার্কিন নির্বাচন একটা বিশাল গুরুত্বপূর্ণ ডিটারমাইন হিসেবে কাজ করে, মানে এখানকার পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে। কারণ মার্কিন যুক্তরাজ্যের বিদেশ নীতি, চীনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ও ভারতের সাথে তাদের সম্পর্ক এই অঞ্চলের ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। এই অঞ্চলের ভূ রাজনীতিটা নিয়ন্ত্রিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি কেমন হবে ইলেকশনের পরে, তার উপরে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন থাকবে তার উপরে, এবং ভারতের সাথে তার কেমন সম্পর্ক থাকবে তার উপরে নিয়ন্ত্রণ হয় এই অঞ্চলের জিওপলিটিক্সটা। এই অঞ্চলের প্রতি মার্কিন রাজনীতির দুটি প্রধান অভিমুখ আছে। এই অঞ্চলটাতে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি করে দুটো মেন পয়েন্টকে কেন্দ্র করে। এক নম্বর বলছে প্রতিপক্ষ হিসেবে চীনের সাথে তাদের সম্পর্ক, দেখতে পাচ্ছি। এই অঞ্চলে ইউএসএ এর প্রধান প্রতিপক্ষ মনে করে, এই যে ইন্দো প্যাসিফিক এরিয়াতে ইউএসএ তার প্রধান প্রতিপক্ষ মনে করে চীনকে। তাই ইউএসএ এই অঞ্চলের অন্যান্য দেশগুলির সাথে, যেমন ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করে রাখতে সদা সচেষ্ট থাকে। বোঝা গেল? ২ নম্বর বলছে আঞ্চলিক জোটকে সংঘবদ্ধ করা। আমরা জানি একটা ডেমোক্রেসি, ইউএসএ একটা ডেমোক্রেসি, আমাদের ইন্ডিয়া ডেমোক্রেসি আছে, জাপানও ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে অস্ট্রেলিয়াও ডেমোক্রেটিক কান্ট্রি। তাহলে এই যে তাদের সমমনস্ক যে ডেমোক্রেটিক কান্ট্রি গুলো আছে, এদের সাথে মিলে ইউএস চেষ্টা করে যে এই অঞ্চলে যে গণতান্ত্রিক দেশগুলো আছে তাদের সাথে মিলে এই অঞ্চলে তারা একটা জোটবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে এই অঞ্চলটাকে তারা রাজত্ব করবে এই অঞ্চলটাতে। ঠিক আছে? সেই জন্য কোয়াড বলে একটা সংগঠনও আছে এক্ষেত্রে উল্লেখযোগ্য। কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ বলে একটা সংগঠন আছে। তো সেখানে কারা, কারা আছে? ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউএস। ঠিক আছে? একসাথে এসে এই অঞ্চলের ভূ স্যার রাজনীতিতে তাদের এইটা কৌশল যে আপনি বিনিময় করে। হ্যাঁ স্যার হুম। বলছি, অনেকে বলে পুরোটাই বাংলাতে লিখতে, আপনি যে এই জিনিসটা ইংরেজিতে লিখতে, এরকম ইংরেজি লিখলে অসুবিধা হবে না তো? না, এরকম ইংরেজি লিখলে অসুবিধা হয় না। কোয়াড তুই কি বাংলা লিখবে? এটা তো সংস্থা। না, অনেকে যেন ইউটিউব ফুটিয়ে দেখছিলাম কোয়াড কয়কার এরকম করে লিখবে, না, ভাষা ওগুলো চেঞ্জ। বেশি এগুলোর প্রতি ওটা দেখো, অসুবিধা হবে না এগুলো না? তুমি কি বাংলায় লিখবে? এগুলো বাংলা কি লিখবে তুমি বলো? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, কয়কার ওইরকম করে উচ্চারণ করে লিখতে তো হুম। খুব মুশকিল না, হয় তুমি এগুলো বুঝতে। লেখো না নির্দ্বিধে। আমি দেখো না ইন্ডিয়া, ইউএসএ, চায়না সম্পর্ক এরকমও লিখেছি। হ্যাঁ, সেটা আমি এগুলো দেখে কোনো ওই জন্য ম্যাটার করে না। বললাম। এগুলো ম্যাটার হ্যাঁ, করে না ঠিক আছে এগুলো। ঠিক আছে? ঠিক আছে স্যার, তুমি ঠিক আছে। একেবারে বাংলা লিখতে, লিখতে সেখানে একটা ইংলিশ ওয়ার্ড লিখে দিলে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে এই অঞ্চলের জিওপলিটিক্স এ তাদের কৌশল বিনিময় করে। সেইটা খারাপ। এখানে যেমন রয়েছে না এই অঞ্চলের ভূ রাজনীতিতে তাদের কৌশল বিনিময় না, করে। আমি হুম, ইউটিউবারে ভিডিও দেখছিলাম, একজন স্যার বলছিলেন যে এটাকেও হুম। নাকি বাংলাতে না, উচ্চারণ না, লিখে বাংলা অক্ষরে ওগুলো লিখছে। ঠিক না। ওগুলো রিজিডিটি।
অতটাও রিজিড আচ্ছা, নয়। আর এই কোয়াডের বাংলা কি লিখবে তুমি? ঠিক আছে। না না, ঠিক বাংলা আছে? লিখবো না, মানে এটাকে কয়কার অন্তুস্তয়াকার না, ডয়ের না, না, এরকম করে লিখতে বলছে। না, 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 না। আহ, কেউ কোয়াড আচ্ছা, নাও বলতে পারে। QUAD বলতে হ্যাঁ পারে। বুঝলে? হ্যাঁ। তুমি তো ওরকম হলে কিউ কয়স্বী হস্যৌ ডট ইউ হ্যাঁ হ্যাঁ, ই হস্য এরকম লিখতে সেটাই তো পারো। একটা ভাবছিলাম স্যার, আমিও ভাবছিলাম ওটা এটা। একদম দরকার নেই। তুমি এরকম লেখো না, কোয়াড লিখলে কিচ্ছু হবে না। এরকমও লিখতে পারো। আমি ঠিক দেখো আছে। ইন্ডিয়া, USA, চায়না সম্পর্ক হ্যাঁ, আপনি লিখে সেটা আমি দেখলাম। ও US এর এখন ডেমো ভোট ক্যাশ সব এদিকে ফেসবুকে দিচ্ছে, তো ওতে দেখতে গিয়ে দেখছিলাম এটা। সব দিয়ে ওরকম এতটা রিজিড নয়। ঠিক আছে তো? দেখো ঠিক আছে। তারপরে এবার বলছে যে ইন্ডিয়া, US, চায়না সম্পর্ক, US এর ভোট তার কি প্রভাব ফেলছে সেটা বলছে। US এর সাথে চায়নার সম্পর্ক প্রথমে আলোচনা করা হয়েছে। USA ও চীনের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্রেটিকরা কৌশলগত দিক থেকে একটু ভিন্ন অবস্থান নিয়ে থাকে বলে আমি ডাইরেক্ট দেখো ট্রি ফরম্যাটে চলে গেছি। মানে USA গভর্নমেন্ট আগে ছিল, এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে। এই 5th জানুয়ারি থেকে আসছে, না 20th জানুয়ারি থেকে রিপাবলিকানরা চলে আসছে, মানে ট্রাম্পের শাসন চলে আসছে। ট্রাম্প হচ্ছে রিপাবলিকান দলের প্রতিনিধি। ঠিক আছে? তো এই যে দুটো দলের দুরকম দৃষ্টিভঙ্গি আছে চায়না সম্পর্কে, সেটাই বলেছে। দেখো রিপাবলিকানদের কি দৃষ্টিভঙ্গি বলছে, পূর্বে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে, আগে যখন ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল ছিল, আমরা USA কে চীনের প্রতি অনেক বেশি আগ্রাসী মনোভাব দেখাতে দেখেছি। ঠিক আছে? সেক্ষেত্রে পদক্ষেপ হিসেবে USA চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। চীনের যে দ্রব্যগুলো USA তে যায় তার উপরে বেশি করে ট্যাক্স দিয়ে দিয়েছে। ফলে চীনের রপ্তানি কমে গেছিল। চীনের সাথে বাণিজ্যিক যুদ্ধ, এইভাবে তাহলে বাণিজ্যিক যুদ্ধ চলছে একটা শুল্ক চাপিয়ে। দক্ষিণ চায়না সাগর যেটা আছে, সাউথ চায়না সি, সেখানে আমেরিকার গতিবিধি বাড়িয়েছিল। আমেরিকার বিভিন্ন জাহাজ সেখানে ছিল। ঠিক আছে? এসবের মাধ্যমে, ইত্যাদির পদক্ষেপের মাধ্যমে অবতারণা আমরা দেখেছি, যা চায়নাকে চাপে রাখতে। রিপাবলিকানদের এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। এবার ইউএস এর যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেটা এখন আছে, জো বাইডেন গভর্নমেন্ট, তাদের কি, তাদের দৃষ্টিভঙ্গি দেখো। কিন্তু জো বাইডেনের নেতৃত্বে বহুপাক্ষিক চাপের বহুপাক্ষিক চাপ ও চীনের মানবাধিকার নীতির সমালোচনা, তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসন ইত্যাদি বিষয়গুলোর উপর জনমত সৃষ্টি করে চীনকে চাপে রাখার চেষ্টা করতে দেখেছি। বোঝা গেল? দেখো আমিও তোমাদের মতো নেট দেখে পড়েছি, কিন্তু প্রেজেন্টেশনটা করেছি নিজের মতো করে, যে কত ক্যাচি বা কত প্রিসাইজলি ছোট করে সব জিনিসটা লেখা যায়। ঠিক আছে? তাহলে দেখো এখানে ট্রি ফরম্যাটে দুটো লিখে দিলাম, যে রিপাবলিকানদের চায়না সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি আর ডেমোক্রেটিকদের এই দৃষ্টিভঙ্গি দিয়ে এরপরে আমরা গেছি কোথায়, এটাতে গেল চীনের সাথে ইউএস এর রিলেশন। এবার ইউএস এর সাথে ইন্ডিয়ার রিলেশন। আমেরিকা ভারতকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে দেখে, ভারতকে পার্টনার কান্ট্রি হিসেবে দেখে। এক্ষেত্রে ভারতের অবস্থান কেন দেখে? কারণ ভারতের যে অবস্থানটা, যেখানে ভারত অবস্থিত, সেটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। বিস্তৃতি, এত বড় একটা দেশ, ভারতের প্রতিরক্ষা যথেষ্ট উন্নত, অর্থনীতি উন্নয়নশীল, আস্তে আস্তে প্রচুর উন্নতি করছে ভারতের অর্থনীতি। এই ইত্যাদি কারণে ইউএস ভারতকে চায়নার বিরুদ্ধে একটা ইম্পর্টেন্ট পার্টনার হিসেবে দেখে। ভারতের প্রতি আবার রিপাবলিকানদের কি দৃষ্টিভঙ্গি, চীনের প্রতিপক্ষ হিসেবে ভারতকে গড়ে তোলার লক্ষ্যে পূর্বে ট্রাম্প ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম প্রদান করে এবং বিভিন্ন চুক্তি যেমন লি মোয়া, কমকাসা ইত্যাদির মাধ্যমে সাহায্য করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আরো বেশি বেশি জিনিস দিয়েছে, দিয়ে বিভিন্ন চুক্তির মাধ্যমে সাহায্য করেছে। এবার ডেমোক্রেটিকদের কেমন দৃষ্টিভঙ্গি? অপরপক্ষে বাইডেনের সরকার বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ভারতকে উত্তরণের মাধ্যমে চীনকে টক্কর দেওয়ার ব্যবস্থা করেছে। বোঝা গেল? যাতে চীনের সাথে টক্কর দিতে পারে সেই জন্য ইন্ডিয়ার এই বাণিজ্য ক্ষেত্রে, জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ করেছে। ঠিক আছে? এইটা হচ্ছে ডেমোক্রেটিকদের দৃষ্টিভঙ্গি ইন্ডিয়ার সাথে রিলেশন চায়না, এই ইউএস এর। এবার চীন ভারত সম্পর্ক। চীন আর ভারতের কি সম্পর্ক, এর ফলে কি হচ্ছে? গত কয়েক বছর ধরেই ভারতের সাথে চীনের হিমালয় অঞ্চলে সীমানা বিতর্ক, সীমান্তবর্তী অঞ্চলে আর্মি সক্রিয়তা নিয়ে বেশ কিছু সমস্যা চলছে। আমরা জানি ডোকালাম, বিভিন্ন ইস্যু আছে। তারপরে আকসাই চীনে কিছু ইস্যু আছে। তবে নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রে ভারত ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সে সকল সমস্যা মীমাংসার ক্ষেত্রে দুই দেশের ভূমিকাই খুবই প্রশংসনীয়। তারা আমেরিকার সাহায্য না নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক করছে, প্রধানমন্ত্রী লেভেলে বা বিদেশ মন্ত্রী লেভেলে তারা হচ্ছে বৈঠক করছে, করে নিজেদের সমস্যা নিজেরা মেটাচ্ছে। এটা খুব প্রশংসার, দু দেশের জন্যই খুব প্রশংসনীয় ব্যাপার।
ভারত তার বৈদেশিক নীতির ক্ষেত্রে নিজস্বতা বজায় রেখে এভাবেই ইউএসএ ও চীনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা আছে তা থেকে সুকৌশলে নিজেদের বিরত রাখতে সক্ষম হয়েছে। তাহলে ভারত দুদিকেই সম্পর্ক ভালো রেখেছে, আবার কোনো দিকেই যায়নি, কোনো দিকেই বেশি ইনক্লাইন্ড হয়ে পড়েনি। তারা নিজেরা ডিল করছে নিজেদের মতো দুটো দেশের সাথে। এর ফলে এই ইউএসএ এবং চীনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা আছে তা থেকে নিজেকে বিরত রেখেছে। ঠিক আছে, এটা খুব ভালো জিনিস। দিয়ে আমি হচ্ছে একটা ম্যাপ দিয়ে দিলাম যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন বলতে এই এরিয়াটা, এই ইন্ডিয়া, চায়না, এখানে কিছু আফ্রিকান কান্ট্রি আছে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে ইন্দো প্যাসিফিক এরিয়া। একটা ছোট্ট করে ম্যাপ দিয়ে দিই। ওকে, এই জাস্ট এই লিখতে হবে, আর কিছু না। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এইভাবে লিখতে হবে। এটা আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা আরো ভালো করে দেখবে, দেখে বুঝতে পারবে যে কিভাবে লিখতে হবে। ওকে, দেখতে পাচ্ছ সবাই স্লাইড? স্লাইড দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস ডে কোশ্চেন ছিল একটা, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, আরো বাদ বাকি দুটো আছে, সেই দুটো নিয়ে আমি এখানে তথ্য দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। এগুলো করিয়ে আমি এখন আর টাইম ওয়েস্ট করছি না, এখান থেকে দেখে নেবে যে কি কি লেখা লিখতে হবে। অনেকের লেখা তো লিখেছো, আর বাদ বাকি তথ্য এখান থেকে পেয়ে যাবে। এইটা দেখো, এটা হচ্ছে তোমার ওই যে একটা আছে 1991 এর প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, সেটা নিয়ে লেখা আছে যে পলিসি মেকারস এন্ড জুডিশিয়ারি often face ethical dilemmas when adjudicating disputes relating to religious place of worship due to sensitive interplay between law, religion and public sentiment। এই তিনটে কারণে এই ডাইলেমা ফেস করে, প্রথমে এটা লিখে দিয়েছে। ঠিক আছে, কিসের জন্য? ল, রিলিজিয়ান, ধর্ম এবং পাবলিক সেন্টিমেন্ট, এই তিনটে বিষয় নিয়ে মেনলি ডাইলেমা ফেস করে থাকে জুডিশিয়ারি এবং পলিসি মেকাররা। দিস ডাইলেমাস arise from balancing fundamental rights, secularism, cultural heritage and maintaining peace and social harmony। এইগুলো মেনটেনের ক্ষেত্রেই যে ডাইলেমাগুলো বা দ্বিধাদ্বন্দ্বগুলো তারা ফেস করে। দিয়ে কিছু পয়েন্টস আমি দিয়ে দিয়েছি, কি এথিক্যাল ডাইলেমাস কি কি আছে, কি কি ডাইলেমা ফেস করে। স্লাইডটা স্যার দেখতে পাচ্ছি না স্যার। স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার স্লাইডটা দেখতে পাচ্ছি না স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার ঠিক স্যার। আছে। আচ্ছা, এরপরে স্লাইডে দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে এবারে। হ্যাঁ, তাহলে কি কি ডাইলেমা এখানে তারা ফেস করে, সেখানে এখানে ডিটেলসে দেওয়া আছে যে ব্যালেন্সিং সেকুলারিজম এন্ড রিলিজিয়াস ফ্রিডম নিয়ে কিছু ডাইলেমা ফেস করে। এখানে আর্টিকেল 25 থেকে 28 যে ফ্রিডম অফ রিলিজিয়ান আছে সেগুলোর উল্লেখ আছে, এবং কি কি ডাইলেমাটা ফেস করছে এখানে লেখা আছে। এগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, এগুলো আমি এখন আলোচনা করে আর টাইম ওয়েস্ট করছি না, দেখে নেবে। হ্যাঁ, স্লাইড থেকে দেখে নেবে, এখানে সব দেওয়া আছে কি কি ডাইলেমা ফেস করে। প্রোটেকশন অফ মাইনরিটি রাইট ভার্সেস মেজরিটেরিয়ান সেন্টিমেন্টস নিয়ে কিছু ডাইলেমা আছে। পাবলিক সেন্টিমেন্ট ভার্সেস রুল অফ ল নিয়ে ডাইলেমা আছে। রিলিজিয়াস অটোনমি ভার্সেস জেন্ডার ইকুয়ালিটি নিয়ে ডাইলেমা আছে। রেস্টোরেশন ভার্সেস প্রিজার্ভেশন ইত্যাদি নিয়ে আছে। ঠিক আছে, এই মোটামুটি ডাইলেমা ফেস করে থাকে। এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, এগুলো স্লাইডে থাকবে, তোমরা দেখবে বাড়িতে, পড়বে বাড়িতে। ঠিক আছে, আর নেক্সট যে স্লাইডটা এটা দেখতে পাচ্ছ, এটাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং এর ফলে যে ক্লাইমেট চেঞ্জ, ডিফেন্স এবং ট্রেড ক্ষেত্রে যে তার প্রভাব পড়বে ইউএস এর ইলেকশনে, সেইটা নিয়ে লেখা আছে। ট্রেড রিলেশনের ক্ষেত্রে তার আগে দেখো আমি লিখে দিয়েছি। স্যার এটা কোশ্চেন করবো? হুম হ্যাঁ স্যার, বলছি যে ওই যে আপনি আগে যেটা আপনার যে লেখাটাকে আপনি ইয়ে করলেন, বললেন, তো ওখানে যেরকম এটার ক্ষেত্রে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন যদি বলি ইউএস ইন্ডিয়ার কারেন্ট যে আমাদের বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে ডেটা গুলো, তো স্যার ডেটা গুলো কি মানে দিতে হবে না, জাস্ট উপরে উপরে করে লিখলেও হবে? এটা ডেটা মানে পুরো জাস্ট মুখস্থ করা ক্ষেত্র। সম্ভব না, ঠিক আছে তো?
যতটুকু মনে হ্যাঁ থাকবে ততটুকু দেবে, ঠিক আছে? অত মুখস্থ করে আচ্ছা তুমি যেতে মানে পারবে স্যার না পরীক্ষার স্যার সময়। ডেটা দিলেও কি মানে অ্যাকিউরেট হতে হবে মানে হ্যাঁ, ডেটা দিলে অ্যাকুরেট না হোক অ্যাপ্রক্সিমেটলি হতে হবে, ঠিক আছে তো? মোটামুটি কাছাকাছি এমন কিছু হলো হেল অ্যান্ড হেভেন একটা ডিফারেন্স হয়ে গেল, তখন সেটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে একটা, বুঝেছো? ডেটা যদি প্রোভাইড করো মোটামুটি কাছাকাছি যেন থাকে তার ইয়েগুলো, ওকে? ওকে 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 কিছু ডেটা মুখস্থ করে নেবে, যেমন ধরো যে ট্রেড রিলেশন দিয়ে এটা এটা আমি দেখাচ্ছি যে বিটুইন ফিনান্সিয়াল ইয়ার 2020 থেকে 2024 এর মধ্যে ইন্ডিয়াস মার্চেন্ডাইজ এক্সপোর্টস টু ইউএস ইনক্রিজ বাই 46%। বোঝা গেল? তাহলে ইন্ডিয়া এক্সপোর্ট করে সেটা 20 সাল থেকে 2024 সালের মধ্যে 46% ইনক্রিজ করেছে। তার আগে 19 সাল অব্দি যা ছিল তার থেকে 46% ইনক্রিজ করে গেছে 20 থেকে 24 সালের মধ্যে। এই ধরনের যেটা রাইজিং ফ্রম, এইগুলো মুখস্থ করা আবার সম্ভব না। কত বিলিয়ন ডলার থেকে কত হয়েছে সেটা মুখস্থ করা সম্ভব না। তাহলে এগুলো স্কিপ করে যাবে। মনে থাকলে ভালো, মনে না থাকলে দেওয়ার দরকার নেই। 46% ইনক্রিজ করেছে, ঠিক আছে? ইম্পোর্টস ফ্রম ইউএস ডলার ইজ অলসো গ্রিউ। দেখো যে ইউএস ডলারের থেকে যে ইম্পোর্ট করা সেটাও আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? যেটা এত ইউএস ডলার বেড়ে গেছে, এগুলো মুখস্থ করা সম্ভব না। তাহলে এই যে ডেটাগুলো দিয়ে তারপরে লেখো আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্প দ্য ইউএস ইজ এক্সপেক্টেড টু অ্যাডপ্ট আ মোর প্রোটেকশনিস্ট ট্রেড পলিসি potentially leading to increased tariff and stricter ট্রেড টার্মস। বলছে ট্রাম্প এলে আরো তারা স্ট্রিক্ট হয়ে যাবে ট্রেড পলিসির ক্ষেত্রে। সেহেতু মনে করা হচ্ছে ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু ন্যাভিগেট দিস চ্যালেঞ্জেস বাই সিকিং আ কম্প্রিহেন্সিভ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট এমড অ্যাট বুস্টিং ইউএস ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্টস। ঠিক আছে? তাই ইন্ডিয়া এখন থেকে সচেতন হয়ে পড়েছে যে ইউএস এর সাথে কিভাবে একটা জায়গায় দেখলাম যে ট্রাম্প দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে নাকি ছাড় দেওয়ার কথা বলছিল। আমি আগেরটা লিখতে গিয়ে এক জায়গায় দেখলাম যে এটা পেলাম, ছাড় ওটা দেওয়ার কথা লিখেছি আমি আমার। কোথাও এক এক সময় একরকম বলছে, ঠিক আছে তো? এবার ওনার যে ও দৃষ্টিভঙ্গি আগের যে সরকার চালিয়েছে তার থেকে তিনি খুব স্ট্রিক্ট এসব ক্ষেত্রে, ট্রেড পলিসির ক্ষেত্রে, ঠিক আছে? মানে খুব বেশি বেশি করে শুল্ক আরোপ করে বিভিন্ন দেশ না, থেকে আর একটা জিনিস দেখলাম ওই অভিবাসন নিয়ে খুব ঠিক, ওই H1 ওইটা কি ওটা তো অ্যাড অনেকদিন করবো, আগে, H1 ভিসা ফিসা? হ্যাঁ হ্যাঁ ওটা অনেকদিন আগের থেকেই, সেটাও খুব ইম্পর্টেন্ট টপিক এবার আমাদের এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে তো? আচ্ছা, ওটা আমি স্ট্র্যাটেজিস দেখছিলাম। স্যার ইনক্লুড, ভিসাটাকে উল্লেখ করতে হবে স্যার, করে দিতেই পারো, ওটাও ট্রেড রিলেশনের উল্লেখ সাথে করতে হবে এখানে। সম্পর্কিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইউএস থেকে যে রেমিটেন্স আসে ঠিক আছে। সেগুলো কমে যাবে ইত্যাদি ব্যাপারগুলো উল্লেখ করে দিতেই পারো। হুম। আমাদের আইটি তাই ইন্ডাস্ট্রিটা অনেকটা ধাক্কা খাবে, আইটি যেগুলো। ওইটাই তো, আইটি ইন্ডাস্ট্রিটাই ধাক্কা খাবে, কারণ ওই যেহেতু তোমার ওই ভিসা দেবে না তাহলে যাবে কি করে? হুম হুম। হুম এই ব্যাপারগুলো, যাই হোক এটা তোমরা দেখে নেবে। ট্রেড রিলেশনের ক্ষেত্রে কিছু অল্প ডেটা দিয়েছি, তারপরে লেখা শুরু করেছি। তারপরে ডিফেন্স কোঅপারেশনের ক্ষেত্রে কিছু যে ডেটা যেগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ি সেগুলোই দেওয়া আছে। দেখো বলছে দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন্ডিয়া কন্ডাক্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজেস অ্যাক্রস ভেরিয়াস ডোমেন্স ইনক্লুডিং ল্যান্ড, সি অ্যান্ড এয়ার। নোটেবল এক্সারসাইজেস যুদ্ধ অভ্যাস, মালাবার, কোপ ইন্ডিয়া ইত্যাদি সব এগুলো করে। হুম। এগুলো আগে উল্লেখ করে নিয়েছি, নিয়ে তারপরে লিখেছি ওভার দ্য ইয়ার্স ডিফেন্স ট্রেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস হ্যাজ গ্রোন সাবস্টেন্সিয়াল। ইন্ডিয়ার সাথে যে ডিফেন্সের যে লেনদেন হয়, এই যে ইউএস থেকে ইন্ডিয়া যেসব ডিফেন্স ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম কেনে সেগুলো আস্তে আস্তে বাড়ছে। হুম। তারপরে কি হচ্ছে এবং কি হতে পারে ভবিষ্যতে সেগুলো নিয়ে পরে লেখা আছে। প্রথমে দেখো লিখে দিয়েছি যে ডেটাগুলো, যে এই এক্সারসাইজেস গুলো হয়, এগুলো আমরা সবাই জানি যে কোন কোনগুলো হয়, সেগুলো উল্লেখ করে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে লিখেছি, দিয়ে দেখো সেই প্যারিস এগ্রিমেন্টটা টেনে এনেছি, এনে ডোনাল্ড ট্রাম্প প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছিলেন, ঠিক আছে? সেই ব্যাপারটা এখানে উল্লেখ আছে। 2030 এর মধ্যে 33 থেকে 35% জিডিপি খরচা করা হবে এসব বলা হয়েছিল। দিয়ে একটা কনক্লুশনে চলে গেছি, দ্য রিইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ট্রোডিউস আ কমপ্লেক্স ডায়নামিক টু ইউএস ইন্ডিয়া রিলেশন। ঠিক আছে? ব্যাপারটা আরো কমপ্লেক্স হয়েছে। হোয়াইল অপরচুনিটিস এক্সিস্ট ফর এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন, challenges in trade negotiations and climate change collaboration are anticipated. বোঝা গেল? Both nations will need to engage strategic dialogue to navigate these evolving circumstances and maintain a robust bilateral relation. ঠিক আছে?
আচ্ছা, এই যে স্লাইডটা, এটা ওই আগের স্লাইডের ওয়ে ফরওয়ার্ড ছিল, মানে যেটা ওই যে অ্যাক্টটা ছিল, প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, সেটার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ওয়ে ফরওয়ার্ডটা দেখবে ভালো করে। এটা হচ্ছে, এটা ওয়ে ফরওয়ার্ড গুলো, মানে হলো কি করা যেতে পারে। এই যে একটা নিয়ে যে বিতর্ক হচ্ছে বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পলিসি মেকারদেরকে, তার কি করা যেতে পারে, এই তোমাদের মতামত এখানে দেবে যে এই করা যেতে পারে, এই জিনিসগুলো করা যেতে পারে, ঠিক আছে তো? এটা দেখবে ভালো করে, ওই স্লাইডটার সাথে এটা যাবে। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ইউনিফর্ম সিভিল কোড। ওকে, ইউসিসি, ভেরি ভেরি হট টপিক, মানে অনেক বছর ধরেই হট টপিক এটা, ইউনিফর্ম সিভিল কোড, সেটা নিয়ে আমরা আলোচনা করব। The Uniform Civil Code in India proposes a standardized set of laws governing personal matters such as marriage, divorce, inheritance, and adoption for all citizens irrespective of religion. তাহলে ইউনিফর্ম সিভিল কোড কি বলছে, যে সিভিল, আমরা জানি সিভিল হয় একটা, আর একটা হয় ক্রিমিনাল, দুই রকম প্রসিডিওর আছে, তাই তো? এই সিভিল যে ম্যাটার গুলো আছে, যার মধ্যে পড়ে হচ্ছে ম্যারেজ, বিবাহ, ডিভোর্স, ইনহেরিটেন্স, অ্যাডপশন ফর অল সিটিজেন্স ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানে ধর্ম, ধর্ম, মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, সবার জন্য সিভিল যে আইনটা সেটা সমান হবে। বর্তমানে সমান নেই, বিভিন্ন রকম আইন আছে, ঠিক আছে? কিছু আছে হিন্দু, দেখবে বিয়ের যে আইনগুলো আছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট আলাদা, একটা আছে শরিয়াত আইন আছে কিছু, মানে মুসলিম ম্যারেজ অ্যাক্ট, কিছু আছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তাহলে এরকম বিভিন্ন যে স্পেশাল অ্যাক্ট গুলো আছে, সেগুলো করে বিভিন্ন ধর্মের মানুষের সিভিল ব্যবস্থা, বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা থাকে সিভিল কোর্টে, ঠিক আছে? কিন্তু সেটা ইন্ডিয়া চাইছে কি, ইন্ডিয়া চাইছে যে সিভিল প্রসিডিওরটা সবার জন্য সমান হবে। সিভিল যে আইনগুলো, কোর্টগুলো আছে, সেগুলো ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার অ্যান্ড ক্রিড, সেটা হচ্ছে সবার জন্য সমান আইন হবে, ঠিক আছে? এইটা করতে চাইছে ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে যে এটা করতে, চালু করতে, ঠিক আছে? সেটা নিয়েই বিতর্ক। আর্টিকেল 44 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা হচ্ছে পার্ট অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, যেটা আমাদের একটা, সেখানে 44, আর্টিকেল 44 বলছে যে that the state shall endeavor to secure a UCC for its citizens across India, ঠিক আছে? আমাদের কনস্টিটিউশনের ডিপিএসপি বলে একটা সেকশন আছে, আমরা জানি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলা হয় বাংলায়। সেখানে কনস্টিটিউশন, আমাদের সংবিধান, রাষ্ট্রকে অর্থাৎ স্টেটকে ডাইরেকশন দিচ্ছে, স্টেটকে বলছে যে স্টেট চেষ্টা করবে যে সবার জন্য সমান সিভিল কোড যাতে হয়, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের জন্য যাতে সিভিল আইনগুলো সমান হয়, সেটা চেষ্টা করবে রাষ্ট্র তৈরি করার, সেই আইন তৈরি করার, লাগু করার, ঠিক আছে? এটা আর্টিকেল 44-এ বলা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য রাষ্ট্র এটা করার চেষ্টা করছে আর কি, বোঝা গেল? এটা গেল ইন্ট্রোডাকশন। এবার ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি এখানে কি আমরা জানি, আমরা পড়েছি সবাই, এটা ধরে নিয়ে এগোচ্ছি। আর্টিকেল, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 36 থেকে 51 অব্দি আমাদের ডিপিএসপি আছে, ঠিক আছে? যেগুলো হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার, মানে এগুলো যদি না মানা হয়, তাহলে এগুলো যদি ইনফ্রিজ হয়, লঙ্ঘন হয় কোনোভাবে এই রাইট গুলো, তাহলে আমরা কিন্তু কোনো কোর্টে যেতে পারি না, ঠিক আছে? নন জাস্টিসিয়েবল ইন নেচার, এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল যেগুলো আছে, দে দে আর গাইডলাইন্স ফর দ্য স্টেট টু ফ্রেম পলিসিস এমড অ্যাট অ্যাচিভিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস। এগুলো জাস্ট একটা গাইডলাইন কনস্টিটিউশন আমাদের স্টেটকে দিয়েছে, যাতে করে সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস সবাই পায়, সেটার জন্য। আচ্ছা, এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের কথা আর্টিকেল 44-এ বলা আছে। কনস্টিটিউশন যেটা ডাইরেক্ট করেছে যে স্টেটকে, যে স্টেট চেষ্টা করবে টু এন্ডেভর, মানে চেষ্টা করবে টু সিকিউর ফর দ্য সিটিজেন্স আর ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে সারা ভারত জুড়ে সবার জন্য সমান সিভিল কোড থাকবে, এটা স্টেট চেষ্টা করবে, এটা আর্টিকেল 44-এ ডিপিএসপি তে বলা আছে। It highlights the importance of uniformity in civil matters to promote national integration and eliminate discrimination. যাতে দেশের মানুষের মধ্যে বিভিন্ন আইন হলে কি হবে, বিভিন্ন মানুষের মধ্যে তাহলে ডিসক্রিমিনেশন হতে পারে, ঠিক আছে? যাতে সেটা না হয়, সেই জন্য চেষ্টা করবে ন্যাশনাল ইন্টিগ্রেশন বজায় রাখার জন্য, যাতে ভারতের যে সংহতি সেটা বজায় থাকে,
এবং ডিসক্রিমিনেশন না থাকে, মানুষের মধ্যে ভেদাভেদ না থাকে আইনগতভাবে, সেইটা করার জন্য এটা করতে বলা হয়েছে। আচ্ছা, ডিপিএসপি ক্লাসিফিকেশন আমরা জানি, ডিপিএসপি কে 3 ভাগে ভাগ করা যেতে পারে। সোশ্যালিস্ট প্রিন্সিপাল কিছু আছে, কিছু গান্ধীয়ান প্রিন্সিপাল, কিছু লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। এই যে আর্টিকেল 44 টা কিন্তু লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস এর মধ্যে পড়ছে ইউনিফর্ম সিভিল কোডটা। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট এতে চলে আসছি যে ইউসিসি কি aims to replace personal laws based on religious scriptures and customs with a common set of civil laws applicable to all citizens। যে পার্সোনাল লস গুলো আছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এই যে পার্সোনাল ল গুলো আছে এগুলোকে বাদ দিয়ে, ঠিক আছে, ইউসিসি কি চেষ্টা করছে যে সকল যে পার্সোনাল ল গুলো আছে সেগুলোকে মিলিয়ে একটা ইউনিফর্ম সিভিল কোড তৈরি হবে এবং সকল ভারতবর্ষের সকল নাগরিক সেই আইনের দ্বারা সেই আইনের আয়তায় আসবে। স্কোপ কি আছে? ইট এনকম্পাসেস areas such as marriage, divorce, maintenance, inheritance, adoption and succession of property। এই ক্ষেত্রগুলোতে এই আইনগুলো চালু হবে আর কি। সিভিল কোড বলতে এই ক্ষেত্রগুলোকেই বোঝায়। বর্তমান স্ট্যাটাস কি আছে? while article 44 advocates for us UCC, it remains a directive principle, meaning it is not enforceable by any court but serve as a guideline to the state। তাহলে বর্তমানে কিন্তু সবার জন্য সমান আইন নেই, কারণ আর্টিকেল 44 টা এটা ডিপিএসপি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস নয়। ফান্ডামেন্টাল রাইটস হলে এটা ইনফ্রিঞ্জ হলে আমরা কোর্টে যেতে পারতাম, যেহেতু ডিপিএসপি আছে তাহলে আমরা কিন্তু কোর্টে যেতে পারবো না, জাস্ট এটা একটা গাইডলাইন স্টেটের জন্য। এবার আর্গুমেন্ট ইন ফেভার অফ ইউসিসি কি আছে? যারা এটাকে চাইছে যে সবার জন্য সিভিল আইনগুলো সমান হোক, তারা কি বলছে? তারা বলছে যে ইকুয়ালিটি বিফোর ল। আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস এ আর্টিকেল 14 এ বলা আছে, আর্টিকেল 14 এ বলা আছে যে ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস, তাই তো? তো এই যে ইকুয়ালিটি বিফোর ল, ইউসিসিটা আনলে এটা আরো স্ট্রং হবে, সবাই সমান হবে আইনের চোখে, তারা সবাই সমান, এই ব্যাপারটা আরো স্ট্রং হবে। ইউসিসি উড এনশিওর equal treatment of all citizens, eliminating discrepancies বা discrimination arising from the diverse personal law। বিভিন্ন পার্সোনাল ল এর ক্ষেত্রে যে ডাইভার্স যে পার্সোনাল ল গুলো আছে তার ফলে যে ডিসক্রিমিনেশনটা হচ্ছে ইন্ডিভিজুয়ালদের মধ্যে, সেই জিনিসটাকে দূর হবে, সেই জিনিসটা যদি আমরা এই ইউসিসিটা লাগু করতে পারি, এটা বলছে তারা। আর কি বলছে যারা ফেভারে? জেন্ডার জাস্টিস হবে, ইট উড অ্যাড্রেসেস gender biases, it would address gender biases inherent in certain personal laws promoting women right and equality। কিছু পার্সোনাল লস আছে, যেমন আমরা যদি যে মুসলিম পার্সোনাল ল দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছেলেদেরকে বোধহয় 4টে বিয়ে করার সুযোগ দেওয়া হয়েছে। ডিভোর্সের ক্ষেত্রে যেটা তালাক যেটা আছে, এই তালাকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই তালাক দেওয়া যায়। তাহলে এর ফলে কি হচ্ছে যে এখানে যে দেখা যাচ্ছে এই যে 4টে বিয়ে করতে পারবে, এইখানে বলা আছে ছেলেরা, তো এখানে কি হচ্ছে যারা ওমেন আছে তারা কিন্তু ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে, ঠিক আছে? ছেলেদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মেলদেরকে ফিমেলদেরকে কম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে কি একটা হচ্ছে ডিসক্রিপেন্সি এবং ডিসক্রিমিনেশন হচ্ছে। তাহলে এই যে জেন্ডার জাস্টিস, যেটা জেন্ডার ওয়াইজ সবার জন্য সমান ল, সেটা কিন্তু নেই। তাহলে এটা হলে সেইটা হবে, সেটা বলছে। ন্যাশনাল ইন্টিগ্রেশন হবে, আগেই বলেছি যে সকলের জন্য সমান আইন হলে তাহলে আমাদের মধ্যে কি হবে, যে আমাদের যে ইন্টিগ্রিটি বা আমাদের যে সংহতি, জাতীয় সংহতি, সেটা আরো বাড়বে। আর ইউনিফাইড কোড কুড স্ট্রেংথেন ন্যাশনাল ইউনিটি বাই ফোস্টারিং আ সেন্স অফ কমন সিটিজেনশিপ, ঠিক আছে? এই সেন্সটা আরো বেশি জাগ্রত হবে আমাদের কমন সিটিজেনশিপের ক্ষেত্রে। এবার এর বিপক্ষে যারা আছে তারা কি বলছে? যারা চাইছে না এই আইনটা আসুক, তারা বলছে কালচার অ্যান্ড রিলিজিয়াস ডাইভার্সিটি তৈরি, বলছে অ্যান্ড রিলিজিয়াস ডাইভার্সিটি মানে কি? ইন্ডিয়াস প্লুরালিস্টিক যে সোসাইটি, মানে ইন্ডিয়াতে বিভিন্ন রকম ধর্ম, রিলিজিয়ান, বিভিন্ন রকম বর্ণ, কাস্ট, ক্রিড, কালারের মানুষ বাস করে, তাই তো? তো এর ফলে ইন্ডিয়ার একটা বলছে যে একটা ডাইভার্সিটি আছে, ঠিক আছে? ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা ছোটবেলা থেকে পড়েছি, রচনা লিখেছি, ঠিক আছে, বা প্যারাগ্রাফ লিখেছি। তাই এই যে ডাইভার্স যে ব্যাপারটা, ইন্ডিয়ার যে প্লুরালিস্টিক সোসাইটি মানে যে সোসাইটিতে বিভিন্ন রকম ইয়ে থাকে, ডাইভার্সিটি থাকে, কাস্ট হতে পারে, ক্রিড হতে পারে, কালার হতে পারে, ভাষাগত হতে পারে। এই যে প্লুরালিস্টিক সোসাইটির যে ভ্যালু, হ্যাঁ, আর যে কাস্টমসটা আছে, ইন্ডিয়ার যে একটা বিশেষত্ব আছে যে প্লুরালিস্টিক সোসাইটি, সেটা নষ্ট হতে পারে। আর ইউসিসি মাইট বি পারসিভড অ্যাজ আন্ডারমাইনিং রিলিজিয়াস ফ্রিডম,
ঠিক আছে? এরপরে বলছে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস কিছু আছে। ইমপ্লিমেন্টিং আ ইউসিসি রিকোয়ার্স রিকনসিলিং ভেরিয়াস পার্সোনাল লস আর কমপ্লেক্স এন্ড সেন্সিটিভ টাস্ক। তাহলে ইউসিসি লাগু করতে গেলে আমাদের যে পার্সোনাল ল গুলো আছে বিভিন্ন, সেগুলোকে কি করতে হবে? আবার পুনরায় বিবেচনা করতে হবে এবং করে সেগুলোর থেকে কিছু ভালো জিনিসগুলো নিয়ে ইউসিসির মধ্যে ঢোকাতে হবে। তাহলে এটা খুব কঠিন কাজ এবং সেনসিটিভ কাজ। এখানে কিছু একটু সমস্যা হলে কোনো ধর্মীয় বা কোনো বর্ণের মানুষের মধ্যে একটা সেন্টিমেন্টের কাজ করতে পারে, যেটা হচ্ছে খুব, সেই জন্য খুব টিডিয়াস একটা ওয়ার্ক। ঠিক আছে? মাইনরিটি রাইটস কনসার্ন বলছে মাইনরিটি কমিউনিটিস মে ফিয়ার দ্য ইরোশন অফ দেয়ার কালচার আইডেন্টিটিস এন্ড প্র্যাকটিসেস। এখানে কি হচ্ছে? যারা মেজরিটি রুল করছে, হ্যাঁ, তা মাইনরিটিরা ভাবতে পারে যে তাদের যে কালচারটা আছে, তাদের যে পার্সোনাল লয়ে তাদের কালচারটা রক্ষিত আছে, সেই কালচারটা কি হতে পারে? কেড়ে নেওয়া হতে পারে, মেজরিটিরা এটা কেড়ে নিতে পারে। এই ভয়টাও কাজ করছে। মাইনরিটি রাইটস যা আছে সেটা সেটা নিয়ে মাইনরিটিসরা কি আছে? একটা উদ্বেগে ভুগছে যে আমাদের যে কালচারাল যে ট্রেডস গুলো আছে সেগুলো হারিয়ে যাবে এই যদি ইউসিসি লাগু হয়। সেই জন্য এই যে এগুলো হচ্ছে তোমার বিরুদ্ধে যে মতামতগুলো আছে, তার জন্য গভর্নমেন্টকে এই ইউসিসি লাগু করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। সেটাই এখানে লেখা আছে যে কালচারাল এন্ড রিলিজিয়াস ডাইভার্সিটি, যেগুলো আমরা আলোচনা করলাম। কনস্টিটিউশনাল প্রভিশন ভার্সেস রিলিজিয়াস রাইটস হয়ে যাচ্ছে আর্টিকেল 25 গ্যারান্টিস। দেখো, আর্টিকেল 25 আমাদেরকে ফ্রিডম অফ রিলিজিয়ন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। হোয়াইল আর্টিকেল 44 এনকারেজেস আ ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে ডিপিএসপি। এটা ডিপিএসপি, এটা কি আমাদের আবার বলছে যে বিভিন্ন ধর্ম তাদের ধর্ম মত তাদের মতো করে পালন করবে। ফ্রিডম অফ রিলিজিয়ন দেওয়া রয়েছে। Balancing the two remains a constitutional challenge as UCC may be perceived to infringe on religious practices. তাহলে ইউসিসি লাগু হলে বলছে যে কিছু রিলিজিয়াস প্র্যাকটিসের ক্ষেত্রেও, কিছু ধর্মীয় যে আচার আচরণ আছে তার ক্ষেত্রেও কি হতে পারে? ইউসিসি লাগু হতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে যে এই যে আর্টিকেল 25 এবং আর্টিকেল 44 এর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এটাই এখানে বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা খুব ভালো করে পড়বে এবং নোট করে রাখার চেষ্টা করবে। মাইনরিটি ফিয়ার্স আগেই বলে দিয়েছি। জেন্ডার ইনইকুয়ালিটি উইদিন কমিউনিটিস, এটাও আগে বলে দিয়েছি। ঠিক আছে? প্রসপেক্টস এগুলো আগে বলে দিয়েছি কি কি ভালো হতে পারে। ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস বাড়বে, ন্যাশনাল ইন্টিগ্রেশন বাড়বে। ঠিক আছে? একই জিনিসই লেখা আছে আর কি। জেন্ডার জাস্টিস এম্পাওয়ারমেন্ট হবে, সিম্পলিফিকেশন হবে লয়ের, বিভিন্ন পার্সোনাল লয়ের জায়গায় একটাই ল হবে, একটাই ফ্রেমওয়ার্ক হবে, লিগাল ফ্রেমওয়ার্ক। তাহলে এটা আরো সিম্পল হবে মানুষের কাছে লটা বোঝা। এবার গ্লোবাল প্র্যাকটিস কি আছে? মেনি মডার্ন নেশন হ্যাভ অলরেডি অ্যাডপ্টেড ইউনিফর্ম সিভিল লস। এটা শেষে কনক্লুশনে দেবে যে বিভিন্ন যারা মডার্ন দেশ আছে তারা অলরেডি সিভিল লস তারা চালু করেছে। প্রোভাইডিং আ মডেল ফর ইন্ডিয়া টু ডেভেলপ ইটস ফ্রেমওয়ার্ক, সেগুলোকে দেখে ইন্ডিয়া একটা মডেল হিসেবে নিতে পারে। ইন্ডিয়ার মধ্যে গোয়া with its uniform civil code can serve a internal example of successful implementation. অলরেডি আমাদের গোয়া যে রাজ্যটা আছে সেখানে ইউনিফর্ম সিভিল কোড আছে। ঠিক আছে? অলরেডি অনেক বছর ধরেই আছে। যখন পর্তুগিজ শাসক ছিল তারাই এটা করে গেছিল ওখানে। সেই গোয়া রিসেন্ট তো হিমাচল প্রদেশে হলো বোধহয়। এটা রিসেন্টলি পাস হয়েছে। গোয়াতে সেই হিমাচল প্রদেশ। ইন্ডিয়ার স্বাধীনতা হওয়ার আগের থেকেই আছে। হ্যাঁ, ওখানে যেহেতু পর্তুগিজ শাসন ছিল, পর্তুগিজদের ওই ইউনিফর্ম সিভিল কোড চালু ছিল অলরেডি। ঠিক আছে? সেই জন্য গোয়াতে ইউনিফর্ম সিভিল কোড আছে, যেটা গোয়াতে কিভাবে মেনটেন হচ্ছে সেটা আমাদের কাছে একটা ইন্টারনাল এক্সাম্পল। ঠিক আছে? বাইরের বিভিন্ন মডার্ন কান্ট্রিতে করেছে, সেগুলো আমাদের কাছে একটা এক্সটার্নাল এক্সাম্পলস। সে তাদের মডেল হিসেবে আমরা দেখতে পারি এবং গোয়াতেও কিভাবে এটা মেনটেন হচ্ছে সেটাও আমরা ইন্টারনাল এক্সাম্পল হিসেবে দেখতে পারি। কারেন্ট স্ট্যাটাস কি আছে? এক্সাম্পল আমরা বললাম, গোয়া ইজ দ্য অনলি ইন্ডিয়ান স্টেট উইথ আ ইউনিফর্ম সিভিল কোড এস্টাবলিশড আন্ডার পর্তুগিজ ল, ওকে, বিফোর ইটস ইন্টিগ্রেশন ইনটু ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার সাথে যুক্ত হওয়ার আগে পর্তুগিজ ল যখন চালু ছিল গোয়াতে, তখন থেকেই গোয়াতে ইউনিফর্ম সিভিল কোড আছে। অনেক দেখবে গোয়ার আশেপাশের রাজ্যে যারা বসবাস করে, মহারাষ্ট্র থেকেও যায়, অনেকে বিয়ে করতে যায় গোয়াতে, বিয়ে করতে। কারণ কি? বিয়েতে ওই ইউনিফর্ম সিভিল কোড আছে, মানে গোয়াতে একই নিয়ম সবার জন্য। তাহলে নিয়মটা অনেক সিম্পল, সহজ। সেই জন্য অনেকে এই ল অনুযায়ী বিয়ে করে। বোঝা গেল? জুডিশিয়াল অবজারভেশন কি আছে? দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ এমফাসাইজড দ্য নিড ফর ইউসিসি
in cases like Shah Bano 1985 সাল and Sarla Mudgal to ensure gender justice and equality. সুপ্রিম কোর্টও এই দুটো কেসে 1985 এবং 1995 সালের এই দুটো কেসে এই কেসগুলো রেফারেন্স হিসেবে দেবে তোমরা। শাহ বানো এবং সারলা মুদগাল কেসে সুপ্রিম কোর্টও কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো সচেতন করেছে মানুষকে বা দেশকে, বলেছে যে এটা দরকার আনা। ঠিক আছে, স্টেট লেভেল ইনিশিয়েটিভ কি হয়েছে, রিসেন্টলি উত্তরাখণ্ড অ্যানাউন্স ইটস ইন্টেন্ট টু ড্রাফট আ ইউসিসি potentially setting an example for other states. তাহলে উত্তরাখণ্ড ইউসিসি ড্রাফট করছে, ইউসিসি আইন মানে ইউনিফর্ম সিভিল কোড তাদের রাজ্যের জন্য, যেটা অন্য স্টেটের ক্ষেত্রে একটা এক্সাম্পল হিসেবে আসতে পারে। আর এই যে গোয়ার ব্যাপারটা যেটা লিখে দিলাম, গোয়া ইজ দ্য অনলি ইন্ডিয়ান স্টেট উইথ আ ইউনিফর্ম সিভিল কোড নোন অ্যাজ গোয়া সিভিল কোড অ্যাপ্লিকেবল টু অল ইটস রেসিডেন্টস রিগার্ডলেস অফ রিলিজিয়ান। সকল ধর্মকে বাদ দিয়ে মানে সব ধর্মের মানুষের জন্য সমান আইন। This code governs personal matters uniformly, serving as a model for potential nationwide implementation. তাহলে এটা একটা মডেল হতে পারে, নেশন ওয়াইড কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেক্ষেত্রে গোয়া একটা মডেল হতে পারে। ওকে, ওয়ে ফরওয়ার্ড যে প্রবলেম গুলো আছে সেগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, বলছে কনসালটিভ প্রসেস এঙ্গেজিং স্টেক হোল্ডার্স ফ্রম দ্য অল কমিউনিটিস থ্রু ডিবেটস ডিসকাশন অ্যান্ড কমিটিস টু এনশিওর ইনক্লুসিভিটি। যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বা বিভিন্ন বর্ণের বা বিভিন্ন জাতের মানুষের মধ্যে যে কমিউনিটিস গুলো আছে তাদের মধ্যে যে স্টেক হোল্ডার্সরা আছে, যারা ওই কমিউনিটির হোতা বা চালায় যারা, তাদেরকে ডিবেটস এর মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। ঠিক আছে, যাতে ইউনিফর্ম সিভিল কোড হলে তাদের ক্ষতি হবে না কোনো, এটা বোঝাতে হবে। গ্রাজুয়াল ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টিং ইউসিসি ইন ফেসেস স্টার্টিং উইথ এরিয়াস লাইক ম্যারেজ অ্যান্ড ইনহেরিটেন্স ক্যান হেল্প ইজ ট্রানজিশন। তাহলে বলছে গ্রাজুয়ালি করতে হবে, একবারে সব আইন পাল্টে দিলাম সেটা করলে হবে না। প্রথমে ম্যারেজের দিক দিয়ে ঢুকলো, ঠিক আছে, বা ইনহেরিটেন্সের আইনের দিক দিয়ে ঢুকলো, যে সম্পত্তির যে মালিকানার আইন যেগুলো আছে, এরপরে কে পাবে, ছেলের পরে বাবার পরে ছেলে মেয়ে সমান পাবে কি, কোনো ধর্মে আছে যে পাবে না মেয়েরা, এরকমও আছে। তো এইসব ক্ষেত্রে আস্তে আস্তে লাগু করে তারপরে বিভিন্ন ক্ষেত্রে আস্তে আস্তে লাগু করা যেতে পারে। জেন্ডার সেন্সিটিভ ল করতে হবে, এনশিওরিং রিফর্মস ফোকাস অন প্রমোটিং জেন্ডার জাস্টিস উইদাউট টার্গেটিং স্পেসিফিক রিলিজিয়াস প্র্যাকটিস। শুধুমাত্র কোনো একটা ধর্মের প্র্যাকটিসকে টার্গেট করে লটা আনলে হবে না। হ্যাঁ, জেন্ডার সেন্সিটিভ হতে হবে লটাকে, যে সব মানে স্ত্রী পুরুষ বা মেল ফিমেল তারা যাতে সহজেই জেন্ডার জাস্টিসটা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে গভর্নমেন্টকে, হ্যাঁ, যাতে মানুষকে বোঝাতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে যে ইউসিসি হলে তোমাদের আরো হেল্প হবে, ক্ষতি হবে না কোনো, এর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। লার্নিং ফ্রম গোয়া মডেল, গোয়া মডেল থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে লার্ন করতে হবে যে গোয়াতে কিভাবে কোনো চ্যালেঞ্জেস গুলোকে কিভাবে ওভারকাম করে এই সাকসেসফুলি এই আইনটা রান করছে। ঠিক আছে, সেই সেক্টর থেকে আমাদের দেশকে বা আমাদের রাষ্ট্রকে শিক্ষা নিয়ে বা তার থেকে এক্সাম্পল হিসেবে দেখে এই আইনটাকে লাগু করতে হবে। ঠিক আছে, প্রবাবল কোশ্চেন এখান থেকে কি আসতে পারে, ডিসকাস দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস অফ ইমপ্লিমেন্টিং আ ইউনিফর্ম সিভিল কোড ইন ইন্ডিয়া। ইউনিফর্ম সিভিল কোড ভারতে চালু করতে গেলে কি কি ভালো দিক আসতে পারে আর কি কি খারাপ দিক আসতে পারে, চ্যালেঞ্জেস এবং প্রসপেক্ট সেটা নিয়ে আলোচনা করো। আর কি আসতে পারে, এক্সামাইন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইউনিফর্ম সিভিল কোড অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া। মোর স্পেসিফিক্যালি এই দুটো নিয়েও লিখতে পারে যে ইউনিফর্ম সিভিল কোড যদি চালু হয় তাহলে জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে এবং মাইনরিটিদের রাইটস এর ক্ষেত্রে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়ে আলোচনা করো। ঠিক আছে, জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে এবং মাইনরিটি রাইটস এর ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করুন। এরকম আসতে পারে স্পেসিফিক্যালি। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? আমি যা ডেটা হ্যাঁ স্যার, দিয়েছি বুঝতে পেরেছি। তোমরা এই ডেটাগুলো নিয়ে পড়াশোনা করেই তোমরা লেখো না, তোমাদেরকে আর কষ্ট করে নেটও ঘাঁটতে হবে না, এগুলো নেট ঘেটেই করা। ঠিক আছে, সেহেতু এই যে যা ডেটা আমি দিচ্ছি মানে রেডিমেড একদম, তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ, বাড়িতে বসে নোটস থেকে পয়েন্ট নিয়ে এক জায়গায় নোটস করে রাখো খাতাতে, দিয়ে তারপরে এই যে পড়াশোনাটা হলো তোমার, তারপরে তুমি লিখতে বসো। এখানেই অনেক কিছু দেওয়া আছে, কি কোশ্চেন হবে তাও সেটাও দিয়ে দিচ্ছি যে কেমন কোশ্চেন হতে পারে। ঠিক আছে,
বোঝা গেল? আচ্ছা, নেক্সট এবার যেটা আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে এই পরশুদিন এই গতকালকের খবরের কাগজে এটা আনন্দবাজারে এটা বেরিয়েছিল। H1B নিয়ে নরম ট্রাম্প, তবু চিন্তা থাকছে। H1B যে ভিসা সেটা নিয়ে নরম, আগের থেকে একটু নরম, বাট তাও চিন্তা থাকছে যে কি হবে। ঠিক আছে, এই যে নিউজ পেপারটা, এই যে নিউজ পেপার যে কাটিংটা আমি দিয়েছি এটা কালকের কাগজে বেরিয়েছিল। তো এখানে আবার দেখতে পাচ্ছি আমরা H1B, এই নিউজ পেপার রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি H1B ভিসা বা ইউএস এর ভিসা পলিসি আবার ট্রাম্প যেহেতু 20 তারিখ থেকে ট্রাম্প হচ্ছে ক্ষমতায় চলে আসছে, জানুয়ারি 20 তারিখ থেকে, সেহেতু আবার এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভারতের একটা কনসার্ন তৈরি হয়েছে, হ্যাঁ, উদ্বেগ যে কি হবে যদি আবার H1B স্ট্রিক্ট করে দেয় ট্রাম্প আগের মতো, তাহলে কি কি সমস্যা হতে পারে। তো 2018 সালের মিসলেনিয়াসে এই ডাইরেক্ট H1B এই ভিসা পলিসি নিয়ে লিখতে দিয়েছিল। তো এটা যদি ডাইরেক্ট নাও দেয়, এটা কিন্তু এখনো প্রাসঙ্গিক যে ইউএস এর ভিসা পলিসি নিয়ে লেখো, ইউএস এর ভিসা পলিসি ইন্ডিয়ার উপর কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে লিখুন, লিখতে দিতে পারে। সেই জন্য আমাদেরকে ইউএস এর ভিসা পলিসি ওভারঅল একটা জানতে হবে উইথ মানে এমফাসাইজ অন H1B ভিসা। ওকে, তো ওভারভিউ অফ ইউএস ভিসা পলিসিস। The United States offers various types of visas broadly categorized into immigrant and non-immigrant visa. তাহলে ইউএস বিভিন্ন রকমের ভিসা প্রোভাইড করে। তো আমরা মেনলি দু রকমের ভিসা আমরা এখানে করতে পারি, একটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আর একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। দু রকম ভিসায় আমরা এটাকে ভাগ করতে পারি। তোমরা এইভাবে ট্রিকও লিখে দিতে পারো যখন লিখবে। These policies are subject to periodic revision impacting employment, education, tourism, immigration pattern globally including India. তাহলে এই যে ভিসার উপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো, ঠিক আছে, এমপ্লয়মেন্ট কে, এডুকেশন কে, ট্যুরিজম কে, ইমিগ্রেশন কে, এই যে গ্লোবালি কেমন হবে সেটা ইউএস এর এই ভিসার উপরে ডিপেন্ড করে। বিশ্বজুড়ে এই বিষয়গুলো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে, ইমিগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে ইউএস এর ভিসা পলিসি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ইউএস এর কি ভিসা পলিসি যেগুলো আছে, তোমরা যদি এরকম নাম মনে না থাকে H1B, তাহলে এইভাবে মনে রাখবে, ওয়ার্ক ভিসা। H1B ভিসাটা কাদের দেওয়া হয়? ফর স্কিল্ড ওয়ার্কার্স স্পেসিফিক্যালি ইন আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর। মানে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য মূলত এই ভিসাটা দেওয়া হয়, H1B ভিসা। অর্থাৎ অন্য কোনো দেশ থেকে, ধরো ইন্ডিয়া থেকে একজন ডাক্তার যদি ইউএসএ তে গিয়ে প্র্যাকটিস করতে চায়, বা একজন ইঞ্জিনিয়ার যদি ইউএসএ তে গিয়ে চাকরি করতে চায়, তাকে এই ভিসাটা দেওয়া হয়, H1B ভিসাটা। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক ভিসা। এটা এক ধরনের ভিসা, রিকোয়ার্স এমপ্লয়ার সেন্সরশিপ স্পন্সরশিপ, এমপ্লয়ারের স্পন্সরশিপ লাগে এখানে, যে এমপ্লয়ি দিচ্ছে তার। 2 নম্বর হচ্ছে L1 ভিসা, ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার, ফর এমপ্লয়িজ ট্রান্সফার্ড উইদিন দ্য সেম কোম্পানি টু ইউএস অফিস। কোনো একটা ব্যক্তি ধরো টিসিএস এ চাকরি করে, সে ইন্ডিয়াতে চাকরি করছে, তাকে ট্রান্সফার করা হলো ইউএস এর টিসিএস অফিসে, তাদের জন্য L1 ভিসা। ওকে, F1 ভিসা বা স্টুডেন্ট ভিসা, তা দেখেই বোঝা যাচ্ছে যে কেউ এডুকেশন পারপাসে ইন্ডিয়ান কোনো স্টুডেন্ট ইউএসএ তে পড়াশোনা করতে চায়, তাদেরকে দেওয়া হয় F1 ভিসা। B1 B2 ভিসা, B1 হচ্ছে বিজনেসের জন্য দেওয়া হয়, কেউ বিজনেস পারপাস যাচ্ছে ইউএসএ তে, শর্ট টার্ম বিজনেস, বেশি দিনের জন্য নয়। অথবা B2 ভিসাটা দেওয়া হয় যারা ঘুরতে যাচ্ছে, ইউএসএ তে বেড়াতে যাচ্ছে, তাদের জন্য। EB5 ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা যেটাকে বলা হয়, মানে কেউ ধরো ইউএস এর কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, যেটা ইউএস এর হচ্ছে, কেউ যদি ইনভেস্টমেন্ট করে বিদেশি লোক, তাহলে ইউএসএ কি বিদেশি মুদ্রা ঢুকবে, ইউএস এর ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে। তাহলে এরকম যদি কেউ ইনভেস্টমেন্ট করতে যায়, তাদের জন্য EB5 ভিসা দেওয়া হয়। আর একটা হচ্ছে গ্রিন কার্ড, মানে পার্মানেন্ট রেসিডেন্সি, ফর ইন্ডিভিজুয়াল সিকিং পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু এমপ্লয়মেন্ট, ফ্যামিলি স্পন্সরশিপ অর ইনভেস্টমেন্ট। যদি কেউ এমপ্লয়মেন্টের থ্রুতে বা কোনো ওখানে ফ্যামিলি তৈরি করলো, ওখানে কোনো মেয়েকে বিয়ে করলো, বা কোনো ছেলেকে বিয়ে করলো কোনো মেয়ে, সেটার জন্য, বা ইনভেস্টমেন্ট করলো, তাদের জন্য এই যে পার্মানেন্ট একটা রেসিডেন্সি পাওয়ার একটা চান্স থাকে, যে ইউএস এর পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার, তাদেরকে দেওয়া হয় গ্রিন কার্ড, সেটা ভিসা না।
ঠিক আছে? যেটা ইউএস এ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, রেসিডেন্সি, সেটাকে না বলা হচ্ছে গ্রিন কার্ডের মাধ্যমে। তো মূলত এই ক্যাটেগরির ভিসা ইউএসএ তে গ্রিন আছে। কার্ড মানে তো নাগরিক নাকি স্যার? নাগরিক হয়ে গেল ওখানকার, ঠিক আছে? নাগরিকত্ব প্রদান করা হয়। পার্মানেন্ট রেসিডেন্সি মানে বুঝতে পারছো, নাগরিকত্ব। গ্রিন কার্ড পাওয়া মানে তুমি ইউএস এর নাগরিক হয়ে গেলে। তাহলে এই টাইপ অফ ভিসা ইউএসএ তে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ব্রডলি এই টাইপ অফ ভিসা অ্যাভেলেবেল আছে। তোমরা H1B নামটা মনে রেখো, আর বাদ বাকি তোমরা ওই ব্র্যাকেটে দেওয়া আছে এইভাবেও লিখতে পারো। স্টুডেন্ট ভিসা, ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার, বিজনেস ট্যুরিজম ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, পার্মানেন্ট রেসিডেন্সি, এভাবেও যদি নাম মনে না থাকে, ঠিক আছে? এইভাবে লিখতে পারো। এবার রিসেন্ট চেঞ্জেস ইন ইউএস ভিসা পলিসিস, যেটা নিয়ে সমস্যা, কি কি ভিসা আছে দেখলাম। স্ট্রিক্টার H1B ভিসা। তাহলে H1B যে ভিসা, সেটার নিয়মগুলোকে আরো বেশি কঠিন করে দিয়েছিল। ইনক্রিজ স্ক্রুটিনি অ্যান্ড প্রেফারেন্স ফর হাইলি স্কিলড অ্যান্ড হায়ার পেড অ্যাপ্লিকেন্টস। তাহলে এখানে কি করা হলো, স্ট্রিক্ট কিভাবে করা হলো, যে স্ক্রুটিনি বাড়িয়ে দেওয়া হলো, যে বেশি করে সরেজমিনে তদন্ত করা হচ্ছে এই ভিসা দেওয়ার ক্ষেত্রে। তাহলে এটাকে আরো স্ট্রিক্ট কঠিন করে দিল ভিসা পাওয়াটাকে। বা হাইলি স্কিল যারা আছে, হাইলি পেড যারা আছে, তাদেরকে এই ভিসা দেওয়া হবে। তার মানে কি আরো স্ট্রিক্ট করে দেওয়া হলো। অ্যাডিশনাল ডকুমেন্টেশন কিছু লাগবে, সেগুলো করে দিল, ঠিক আছে? যাতে করে খুব কম লোকে এই ভিসা পায়। গ্রিন কার্ডটা ব্যাকলগ করে দিল। এক্সটেন্ডেড ওয়েট টাইমস স্পেশালি ফর ইন্ডিয়ান অ্যাপ্লিকেন্টস ডিউ টু পার কান্ট্রি লিমিটস অন এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড। তাহলে গ্রিন কার্ডের ক্ষেত্রে আরো বেশি বেশি করে অ্যাপ্রুভ কমিয়ে দিল, রিজেক্ট করতে লাগলো বেশি, বা অ্যাপ্রুভাল টাইমটা বাড়িয়ে দিল, ব্যাকলগ জমা রাখতে লাগলো। সেইভাবে কি পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রেও অনেক স্ট্রিক্ট করে দিল রুলটা। ওপিটি অ্যান্ড স্টেম এক্সটেনশন ফর স্টুডেন্টস ইন স্টেম ফিল্ডস are allowed longer optional practical training periods benefiting Indian students, ঠিক আছে? তাহলে কি বলছে, স্টেম ফিল্ডস এর ক্ষেত্রে লঙ্গার অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এর উপরে বেশি জোর দিল। ফলে স্টুডেন্ট ভিসাটাও আরো বেশি টাফ হয়ে গেল পাওয়া। ট্রাভেলের ক্ষেত্রে রেস্ট্রিকশন ব্যান কিছু করে দেয় কোভিড-19 এর পরে। ট্রাভেলের ক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন এবং ব্যান লাগায়, যেটা ট্রাভেল ভিসা পাওয়ার ক্ষেত্রেও কঠিন হয়ে ওঠে। ফ্যামিলি রিইউনিফিকেশনের ক্ষেত্রে ধরো কেউ যাবে, গিয়ে ছেলে থাকে ইউএস তে, তার বাবা মা এখান থেকে যাবে, সেক্ষেত্রেও কিছু মানে এমন কিছু নিয়ম বা প্রসেসিং কিছু লাগিয়ে দিল, যেটা আরো এই ভিসাকে কঠিন করে তুলবে। ওয়ার্ক অথরাইজেশন ফর H4 ভিসা হোল্ডার্স, স্পাউস অফ H1B হোল্ডার্স, তারা পায় কি H4 ভিসা, ঠিক আছে? ধরো কেউ একজন H1B ভিসাতে ইউএসএ তে আছে। H1B ভিসা মনে হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেটেড, আমরা জানি। ইন্ডিয়া থেকে কেউ গেছে, গিয়ে H1B ভিসাতে ওখানে আছে। এবার তার যে হাজবেন্ড বা ওয়াইফ যে ব্যক্তি আছে, তার সে যে ভিসাটা পাবে সেটাকে বলা হচ্ছে H4 ভিসা। ফেস আনসার্টেনটি রিগার্ডিং ওয়ার্ক পারমিট, তারা ওখানে কাজ পাবে কিনা। ধরো একজন ব্যক্তি, সে H1B ভিসাতে ইউএসএ তে আছে, একজন মেল, তার ওয়াইফ ইন্ডিয়াতে থাকে, সে চাইছে ওয়াইফকে এখানে নিয়ে যাবে, H4 ভিসা পেলো, কিন্তু সে ওখানে গিয়ে কাজ পাবে কিনা, ওয়ার্ক পারমিটটা তাকে আরো স্ট্রিক্ট করে দিল, যে কাজ পাওয়ার ক্ষেত্রে H4 ভিসায় সে আর কাজ পাচ্ছে না ওখানে গিয়ে। তাহলে কি এমনিতেই এখানেই ভারতবর্ষেই এখন মানে দুজন চাকরি না করলে সাস্টেন করা খুব কঠিন, আর ইউএস এর মতো কান্ট্রিতে আরো কঠিন। তাহলে যদি তার কাজের স্কোপটা না থাকে, সেক্ষেত্রে আরো ব্যাপারটা কঠিন হয়ে যাবে স্পাউসকে ওখানে নিয়ে যাওয়া, ঠিক আছে? যার ফলে ইন্ডিয়ার উপরে কি ইম্প্যাক্ট করতে চলেছে এই স্ট্রিক্ট করে দেওয়ার জন্য। ইকোনমিক ইম্প্যাক্ট প্রথমে, আইটি এবং টেক সেক্টরে, ইন্ডিয়ান আইটি সেক্টর particularly companies like TCS, Infosys, Wipro relies heavily on H1B visa to send employees to the US. তাহলে এই যে ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে, এদের যে এমপ্লয়িদেরকে ইউএসএ পাঠানোর ক্ষেত্রে তারা H1B ভিসার উপরে ডিপেন্ড থাকে। Stricter rules leads to higher cost for Indian firms, impacting business growth and competitiveness. তাহলে এই রুল স্ট্রিক্ট করে দিলে কি হচ্ছে, যারা এই যে এদের ক্ষেত্রে টিসিএস, ইনফোসিস, এদের ক্ষেত্রে যেহেতু রুল স্ট্রিক্ট হয়ে গেছে, সেই জন্য তাদের কাছে আরো বেশি খরচা সাপেক্ষ হয়ে যাচ্ছে এই ভিসা পাওয়া। এর ফলে কি হচ্ছে, যে গ্রোথ, বিজনেসের ক্ষেত্রে যে গ্রোথ এবং কম্পিটিটিভনেস, এটা একটা ইম্প্যাক্ট করছে। ব্রেন ড্রেন ভার্সেস ব্রেন গেইন, ভেরি ভেরি
ইম্পর্টেন্ট পয়েন্ট। মাইগ্রেশন অফ স্কিল্ড প্রফেশনালস কন্ট্রিবিউটস টু ব্রেন ড্রেন। আমরা জানি আমাদের দেশ থেকে, ইন্ডিয়া থেকে যারা খুব ভালো প্রফেশনাল, মানে খুব ইন্টেলিজেন্ট যারা, তারা কি করছে, পড়াশুনো করে ইউএসএ চলে যাচ্ছে। এটাকে আমরা বলতে পারি যে ব্রেন ড্রেন হচ্ছে। ভালো যারা পড়াশুনে তারা বিদেশে চলে যাচ্ছে। এর ফলে কি, এটাকে আমরা আমরা ছোটবেলা থেকে জানি, এই টার্মটার নাম হচ্ছে ব্রেন ড্রেন। কিন্তু এর ফলে দেখো ব্রেন গেনও হতে পারে। ভার্সেস however remittance sent back by Indian workers in US significantly benefit the Indian economy. হ্যালো, পড়াচ্ছি আমি, ফোন করছি, হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, শুনছি। হ্যাঁ রাগ, আমি ফোন করছি। However, বলছে remittance sent back by Indian workers in the US significantly benefit the Indian economy. তাহলে ইন্ডিয়া থেকে কোনো ব্যক্তি ভালো প্রফেশনাল আছে, কেউ ভালো পড়াশোনা করে সে চলে যাচ্ছে ইউএসএ তে, এটাকে আমরা ব্রেন ড্রেন বলতে পারি। কিন্তু সে ধরো যে টাকাটা বাড়ির লোককে পাঠাচ্ছে ইন্ডিয়াতে, ঠিক আছে, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় রেমিটেন্স। সেই রেমিটেন্সটা আবার কি, বিদেশ থেকে টাকা আসছে ইন্ডিয়াতে, মানে কি ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার যে ভান্ডার সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করছে, যেটা ইকোনমির ক্ষেত্রে, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে যেটা খুব ভালো দিক। তাহলে ব্রেন ড্রেন হয় কিন্তু ব্রেন গেনও হয়, ব্রেন থেকে গেনও হচ্ছে, ঠিক আছে। স্টার্টআপস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ভিসা পলিসিজ স্পেসিফিক্যালি EB5 encourage Indian entrepreneurs to invest in US business, ঠিক আছে। ইন্ডিয়ান যারা স্টার্টআপ কোম্পানি আছে তারা ইউএস বিজনেসে যে ইনভেস্ট করে সেটার জন্য EB5 ভিসা লাগে। The return of skilled professionals due to visa issues helps boost Indian startup ecosystem. তাহলে এই যে EB5, এই যে ভিসাটাকে যদি স্ট্রিক্ট করে দেয়, তখন কি করতে হচ্ছে, ওই যে যারা এন্টারপ্রেনার আছে তারা ইউএস থেকে ইন্ডিয়াতে ফেরত চলে আসছে। এর ফলে তারা ইন্ডিয়াতে এসে স্টার্টআপ বিজনেস শুরু করছে, যেটা ইন্ডিয়ার ইকোনমির জন্য খুব ভালো। বোঝা গেল? তাহলে ইকোনমি ক্ষেত্রে কিছু খারাপ দিকও আছে, কিছু ভালো দিকও আছে, এইগুলো মিলে ইকোনমিক ইম্প্যাক্ট এই ভিসা পলিসির। যাই হোক, রেমিটেন্স কথাটা ছিল, রেমিটেন্স কি, রেমিটেন্স হচ্ছে আর ট্রান্সফার অফ মানি বাই মাইগ্রেন্টস টু দেয়ার হোম কান্ট্রিজ, প্রাইমারিলি সেন্ট বাই ফরেন ওয়ার্কার্স টু দেয়ার ফ্যামিলিজ। রেমিটেন্স মানে হচ্ছে একজন ব্যক্তি যে বিদেশে কাজ করে, সে যে টাকাটা তার ফ্যামিলিকে পাঠাচ্ছে দেশে, এই যে টাকাটাকে বলা হচ্ছে, এই ট্রান্সফারটাকে বলা হচ্ছে রেমিটেন্স, ঠিক আছে। এই রেমিটেন্সের ক্ষেত্রে দেখো কিছু ডেটা তোমরা এখান থেকে, রেমিটেন্স যেটা পাঠায় সেটা কি হয়, ইকোনমিক গ্রোথ। কারণ কি, এটা হচ্ছে জিডিপি বাড়ায় সিগনিফিক্যান্টলি, এবং তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ায়, কনজামশন বাড়ায়। যে টাকাটা আসছে সেই টাকাটা খরচা করছে দেশের মধ্যে, দেশের মানুষ সেই টাকাটা খরচা করা মানে কি, তাহলে মানুষ যত কনজিউম করবে তত প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লে পভার্টি কমবে, ঠিক আছে। তাহলে এইভাবে কি করছে, ইন্ডিয়ার ইকোনমির ক্ষেত্রে একটা বিশাল ইম্পর্টেন্স আছে রেমিটেন্সের। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ে, তারা যে বৈদেশিক মুদ্রাটা পাঠাচ্ছে সেটা ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জের যে ভান্ডার, বৈদেশিক মুদ্রার যে ভান্ডার, সেটাকে ইনক্রিজ করে। আগেই বলে দিলাম, পভার্টি এলিভিয়েশন করে, রুরাল ডেভেলপমেন্ট করে ওই টাকায়, ফিনান্সিয়াল ইনক্লুশন হয়, ঠিক আছে। যত টাকা বেশি খরচা হবে তত মানুষের হাতে টাকা যাবে, ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়বে, লোকের এমপ্লয়মেন্ট হবে, দেশের গ্রোথ হলে। প্রোডাকশন বাড়াতে হলে যে টাকাটা এলো সেই টাকাটা, ধরো একজন ব্যক্তি 100 টাকা পাঠালো, আমাদের $100 পাঠালো ইন্ডিয়ার তার ফ্যামিলিকে, সেই $100 পাঠালে সে যে টাকাটা খরচা করছে, সেই টাকাটা খরচা করা মানে কি, কোনো কিছু প্রোডাকশনে কেনার ক্ষেত্রেই খরচা করছে, কোনো জিনিস কেনার ক্ষেত্রে খরচা করছে। খরচা করছে মানে কি, তাহলে সেই জিনিসের প্রোডাকশন আরো বাড়বে, যদি বেশি টাকা পাঠায় বেশি কনজাম্পশন হবে, তার ফলে বেশি প্রোডাকশন হবে, বেশি প্রোডাকশন করতে গেলে বেশি এমপ্লয়মেন্ট লাগবে, বেশি এমপ্লয়ি লাগবে, বেশি এমপ্লয়ি নিলে পভার্টি এলিভিয়েশন হবে, পভার্টি এলিভিয়েশন হলে কি হবে, মানুষের হাতে টাকা যাবে, তাহলে যাদের কাছে টাকা ছিল না, আগে চাকরি পেতো না, তারা চাকরি পাচ্ছে, তাদের কাছে টাকা যাচ্ছে, এর ফলে ফিনান্সিয়াল ইনক্লুশন হয়ে যাবে, ঠিক আছে। এই যে রেমিটেন্সের এই ভালো দিক এগুলো। আচ্ছা, ইন্ডিয়ার পজিশন রেমিটেন্সে আমরা যদি দেখি, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি বিন দ্য লার্জেস্ট রিসিপিয়েন্ট অফ রেমিটেন্স ওয়ার্ল্ড ওয়াইড।
হ্যাঁ, বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী ভারত হচ্ছে, ইন্ডিয়া হলো এমন একটা দেশ যেখানে সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা রেমিটেন্স হিসেবে আসে। ঠিক আছে? 2023 যেটা হয়েছিল 100 বিলিয়ন ইউএস ডলার ইন্ডিয়াতে এসেছিল এক বছর। সবচেয়ে বেশি রেমিটেন্স ইন্ডিয়াতে কোন কোন দেশ থেকে আসে? ইউএই থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে। নর্থ আমেরিকান কান্ট্রির মধ্যে ইউনাইটেড স্টেটস, কানাডা থেকে আসে। ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ইউনাইটেড কিংডম থেকে আসে। এশিয়া প্যাসিফিক মানে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকে আসে। এই দেশগুলো থেকে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। আচ্ছা, গেল ইকোনমিক্যাল ইম্প্যাক্ট। এরপরে এই যে ভিসা পলিসি স্ট্রিক্ট করার জন্য এডুকেশনাল কি ইম্প্যাক্ট করতে পারে? ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ইউএস। সবচেয়ে বেশি ইন্ডিয়ান স্টুডেন্ট ইউএসএ পড়তে যায়। Favorable OPT and STEM extensions provide opportunities for Indian students, but visa restriction may deter future applicants. তাহলে যদি স্ট্রিক্ট করে দেয়, তাহলে স্ট্রিক্ট করে দিলে ভিসা পলিসি, তাহলে কি হবে? বেশি স্টুডেন্ট ইউএসএ যেতে পারবে না যদি স্ট্রিক্ট করে দেয় নিয়ম। তাহলে সেক্ষেত্রে কি এডুকেশনের ক্ষেত্রে ইম্প্যাক্ট করতে পারে। Research and innovation. Many Indian scholars contribute to US research institution, and stricter visa policies may lead to reduced collaboration. তাহলে অনেক রিসার্চার্স যারা ইন্ডিয়ার রিসার্চার্স তারা ইউএস এর বিভিন্ন রিসার্চে অংশগ্রহণ করে। তাহলে যদি ভিসা পলিসি কঠিন করে দেয়, তাহলে এই রিসার্চের ক্ষেত্রেও একটা ধাক্কা। সোশ্যাল ইম্প্যাক্ট কি হতে পারে? ফ্যামিলি সেপারেশন ইস্যু। ওই যে দেখলাম যে B4 যে H4 যে ভিসাটা ছিল, মানে স্পাউসের ক্ষেত্রে দেওয়া হয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে? তারা যেতে পারছে না। ধরো এটা স্ট্রিক্ট করে দিলে, তাহলে যার স্ত্রী ধরো ওয়াইফ ধরো ইন্ডিয়াতে আছে, সে চাইছিল যে ওয়াইফকে নিয়ে যাবে ইউএসএ তে, সেই লোকটা, তো সে কি এই H4 ভিসাটা স্ট্রিক্ট করে দিলে তার ওয়াইফকে নিয়ে যেতে পারছে না। এর ফলে সেপারেশনের সমস্যা তৈরি হতে পারে। ডায়াসপোরা গ্রোথের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা হতে পারে। ডায়াসপোরা মানে যারা ইন্ডিয়ান বিদেশে আছে, ঠিক আছে, ইউএসএ তে আছে, তাদেরকে ডায়াসপোরা বলা হয়। The Indian diaspora is among the largest and most influential in US changes in visa rules affect its growth and representation. তাহলে ইউএস এর ইন্ডিয়ার প্রচুর মানুষ ইউএসএ তে থাকে, তাহলে ভিসা রুল স্ট্রিক্ট হলে তাদের সমস্যা হবে। এর ফলে ইউএসএ তে ইন্ডিয়া যে রিপ্রেজেন্টেশন সেটা কমে যেতে পারে। ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডায়াসপোরা গ্লোবালি। যেমন রেমিটেন্সের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে প্রথম, সবচেয়ে বিদেশি মুদ্রা সবচেয়ে রেমিটেন্স হিসেবে আসে ইন্ডিয়াতে। সেরকম ডায়াসপোরার ক্ষেত্রে ইন্ডিয়ার একটা বড় ভূমিকা আছে। প্রায় 18 মিলিয়ন ইন্ডিয়ান্স বিদেশে থাকে। শুধু ইউএসএ না, ইন্ডিয়ান সিটিজেন যারা বিদেশে থাকে প্রায় এমন 18 মিলিয়ন লোক আছে। ঠিক আছে? তাহলে ইউএসএ ভিসা পলিসি যদি স্ট্রিক্ট হয়, সেক্ষেত্রে তারা থাকতে পারবে না সেখানে। এর ফলে এই ডায়াসপোরা ইস্যুটা মানে একটা সমস্যা তৈরি হবে। তো কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে? ইন্ডিয়া ইউএস রিলেশনস। ভিসা পলিসিস হ্যাভ বিন আ রেকারিং ইস্যুস ইন বাইল্যাটারাল টকস। যতবার ইন্ডিয়া ইউএস বাইল্যাটারাল টক হয়, মানে দ্বিপাক্ষিক আলোচনা হয়, সেখানেই ভিসা পলিসি নিয়ে আলোচনা করা হয়। ইন্ডিয়া অ্যাডভোকেটস ফর ইজিয়ার রুলস। ইন্ডিয়া বলে ভিসা পলিসিকে আরো ইজি করতে, পার্টিকুলারলি ফর স্কিল্ড ওয়ার্কার্স এবং স্টুডেন্টদের জন্য। Migration reforms and trade agreements. India seeks reforms to ensure smoother mobility for professionals under trade negotiations and partnerships like Indo-Pacific Economic Framework. এই যে রিফর্ম দরকার ইন্ডো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, মাইগ্রেশন রুলস এর ক্ষেত্রে, ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে রিফর্ম দরকার। ব্রেন সার্কুলেশন। সাম স্কিল ইন্ডিয়ান্স রিটার্ন টু ইন্ডিয়া। কিছু স্কিল ইন্ডিয়ান্স আছে যারা ভিসা পলিসি স্ট্রিক্ট হওয়ার জন্য ইন্ডিয়াতে ফেরত চলে আসছে ডিউ টু রেস্ট্রিকশন অন ভিসা, কন্ট্রিবিউটিং টু দ্য ডোমেস্টিক গ্রোথ অ্যান্ড ইনোভেশন। তাহলে এই যে যারা ফেরত চলে আসছে তাদেরকে কাজে লাগিয়ে ইন্ডিয়া নিজের গ্রোথকে, যারা ইন্টেলিজেন্ট পার্সন আছে তারা যদি ভিসা পলিসি খারাপ হওয়ার জন্য ইউএসএ থেকে ফেরত চলে আসে, তাদের ইন্ডিয়া ফেরত আসার পরে তাদেরকে কাজে লাগিয়ে ইন্ডিয়া নিজের গ্রোথকে, ডোমেস্টিক গ্রোথ এবং ইনোভেশনকে আরো স্ট্রং করতে পারে। পলিসি রিফর্মস দরকার H1B কোটার ক্ষেত্রে। এই যে পলিসিটা আছে সেক্ষেত্রে রিফর্ম দরকার। অ্যাডভোকেটিং ফর হায়ার H1B কোটাস অ্যান্ড রিফর্ম টু গ্রিন কার্ড পলিসিস টু রিডিউস ব্যাকলগস। ঠিক আছে, এইগুলোকে রিফর্ম করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এনহান্সিং ডোমেস্টিক স্কিল টু রিডিউস ডিপেন্ডেন্স অন মাইগ্রেশন। আমাদের ইন্ডিয়াকে কি করতে হবে? আরো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আরো মানে যারা ইন্টেলিজেন্ট পার্সন আছে, যারা প্রফেশনাল আছে, স্কিল প্রফেশনাল আছে, হাইলি স্কিল প্রফেশনাল আছে, তারা যাতে বিদেশের প্রতি অত ইন্টারেস্টেড না হয়,
ইন্ডিয়াতেই তারা তাদের স্কিলের মাধ্যমে তারা ইন্ডিয়ার গ্রোথকে প্রমোট করতে পারে, সেটাকে নজর রাখতে হবে। স্ট্রেংথেনিং বাইলেটারাল টাইস, ইউএস এর সাথে আরো ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক করতে হবে, তাহলে ইউএসএ হয়তো এই যে ভিসা পলিসিকে একটু ইজিয়ার করবে। এনকারেজিং রিটার্ন মাইগ্রেশন, যদি কেউ বিদেশ থেকে ইউএস থেকে ইন্ডিয়াতে চলে আসতে চায় তাকে আরো এনকারেজ করতে হবে, হ্যাঁ চলে আসুন, আমি আপনাকে এখানে সুযোগ করে দেবো কাজ করার। এই জিনিসটাকে প্রমোট করতে পারে ইন্ডিয়া, করে নিজের দেশের উন্নয়ন করতে পারে। যারা আলটিমেট অ্যাকচুয়াল ইন্টেলিজেন্ট পার্সন, স্কিল, হাইলি স্কিল প্রফেশনাল, তারা যদি দেশে ফিরে এসে কাজ করে তাহলে তো সেটা দেশের জন্য মঙ্গল। বিদেশে কাজ করে তো বিদেশের মঙ্গল হবে। এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে ইন্ডিয়া মাইগ্রেশনকে কি করতে পারে, রিটার্ন যারা করছে তাদেরকে আরো বেশি এনকারেজ করতে পারে, করে ইন্ডিয়ার গ্রোথকে প্রমোট করতে পারে। US visa policy significantly influence India's economy, education, workforce dynamics. তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ইউএস এর ভিসা পলিসি ইন্ডিয়ার অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। While stricter rules pose challenges, they also present opportunities for India to leverage its talent pool and foster domestic growth. তো যেটা বললাম, স্ট্রিক্ট করলে, ইউএসএ যদি ভিসা পলিসি স্ট্রিক্ট করে, সেটা যেমন ইন্ডিয়ার কাছে একটা সমস্যা, তেমনি তাদেরকে দেশের যারা ব্রেন আছে তাদেরকে ইন্ডিয়াতে ফেরত এনে সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বড় সুযোগ করে দেওয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে একটা গ্রোথ প্রমোট করতে পারে। তারা যদি মানে যে ট্যালেন্ট পুল যদি ফেরত চলে আসে দেশের ডোমেস্টিক গ্রোথকে আরো স্ট্রেংথেন করতে পারে সেটা। Strengthening diplomatic ties and negotiation favorable immigration reforms can ensure mutual benefits for both nations. সর্বশেষে বলতে গেলে যে আমরা যদি ইন্ডিয়া আর ইউএসএ যদি তাদের মধ্যে যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা যদি আরো ভালো করে এবং ভিসা পলিসিকে আরো ইজিয়ার করে, তাহলে দুই দেশের ক্ষেত্রেই মঙ্গল। ইন্ডিয়ার যারা ট্যালেন্টেড স্কিল্ড প্রফেশনালস আছে তারা যদি ইউএসএ তে গিয়ে কাজ করে, ইউএস এর যেমন ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, তেমনি ইন্ডিয়াতেও ইউএস থেকে রেমিটেন্স আসবে। ফলে এটা দুদেশের জন্যই মঙ্গল। সেই জন্য দুদেশের সম্পর্ক যদি আরো মজবুত করা যায় এবং ভিসা পলিসিকে ইজিয়ার করা যায়, সেক্ষেত্রে এটা দুদেশের ক্ষেত্রেই মঙ্গলজনক ব্যাপার হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভিসা পলিসি নিয়ে আলোচনা ছিল। এর থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে, ডিসকাস দ্য ইমপ্লিকেশনস অফ ইউএস ভিসা পলিসিস অন ইন্ডিয়ান আইটি প্রফেশনালস দের উপরে কি প্রভাব পড়তে চলেছে সেটা আলোচনা করো। ইউএস এর ভিসা পলিসি, হাউ ডাজ ইট অ্যাফেক্ট বাইল্যাটারাল রিলেশন বিটুইন ইন্ডিয়া এন্ড ইউএসএ, এর ফলে কিভাবে ইন্ডিয়া এবং ইউএস এর দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে সেটা আলোচনা করো, খারাপ প্রভাব পড়বে। 2 নম্বর যে কোশ্চেনটা আসতে পারে, অ্যানালাইজ the challenges posed by recent changes in US visa policies for Indian students and skilled workers. তাহলে ইন্ডিয়ার স্টুডেন্ট স্পেসিফিক্যালি কোশ্চেনটা এবং স্কিল্ড ওয়ার্কারদের উপরে কি প্রভাব ফেলবে সেটা আলোচনা করো ইউএস এর ভিসা পলিসি। সাজেস্ট ওয়েজ টু মিটিগেট দেয়ার ইম্প্যাক্ট, যাতে প্রভাবটা কমে যায় তার জন্য কি করা যেতে পারে, কিছু সাজেস্ট করুন। খুব ভালো কোশ্চেন। আর একটা, দ্য H1B ভিসা প্রোগ্রাম হ্যাজ বিন আ contentious issue in US India relation. Evaluate the program's impact on India's brain drain and economic development. তখন এখানে H1B ভিসার ক্ষেত্রে যদি রুলস স্ট্রিক্ট হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার ব্রেন ড্রেনের ক্ষেত্রে এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে দেখো। তখন এখানে দুটো বিষয় লিখতে হবে। এক নম্বর যে ব্রেন ড্রেন, তার থেকে ব্রেন গেন যেমন হয়, মানে তোমার হচ্ছে রেমিটেন্স আসে, ইন্ডিয়ার ইকোনমি বর্ধিত হয়, ইনক্রিজ করে। আবার যদি এই প্রফেশনালরা ফেরত চলে আসে, তাদের যদি ট্যালেন্ট পুলটাকে কাজে লাগিয়ে দেশে এনভায়রনমেন্ট তৈরি করা যায় তাদের কাজ করার, তাদেরকে যথাযথ রেমুনারেশন দিয়ে তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশের ইকোনমিক ডেভেলপমেন্টকেই আলটিমেটলি বাড়াবে সেটা। ঠিক আছে, তো এইটা নিয়ে আলোচনা করতে বলেছে ওভারঅল। ঠিক আছে, খুব বেশি না, ছোট ছোট লেখা হবে, বাট জিস্ট যতটুকু দরকার ততটুকুই লেখা হবে। যাই হোক, তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকছে এক্সামাইন দ্য, এই দুটো কোশ্চেন, এক্সামাইন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইউনিফর্ম সিভিল কোড অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া। স্পেসিফিক্যালি এই দুটোর উপরে কি এফেক্ট ফেলবে, ওভারঅল একটা লিখে এই দুটোর উপর বেশি গুরুত্ব দেবে, যে জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে এবং মাইনরিটি রাইটস এর ক্ষেত্রে কি ভূমিকা থাকবে ইউসিসি যদি চালু হয়, সেটা নিয়ে লিখবে। আর 2 নম্বর হচ্ছে H1B visa program has been a contentious
issue in US India relation, evaluate the program impact on Indian brain drain and economic development. লাস্ট যে কোশ্চেনটা ছিল, এই দুটো কোশ্চেন তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে। খুব ভালো করে আমি যা এখানে ইনফরমেশন দিয়েছি সেগুলোই মোর দ্যান এনাফ। সেগুলো যদি ভালো করে তোমরা একটু পড়াশোনা করো, তোমাদের একটা আইডিয়া তৈরি হবে এবং তার উপরে বেস্ট করে যে যে ভাষায় পারদর্শী, যদি বাংলাতে হয় বাংলায়, যদি ইংরেজিতে হয় ইংরেজিতে লিখে ফেলো খুব ভালো করে একদম। স্যার at the পিডিএফ 11th এ দাগ দেওয়াগুলো থাকে না কেন স্যার? হ্যাঁ, এই দাগ দিয়ে দিয়েছেন, এগুলো পিডিএফ এ থাকে না, তো উড়ে দাগ যায়। দাগগুলো থেকে কি হবে? আমি তো কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না, আমি তো দাগ হাঁটিয়েই তোমাদেরকে পিডিএফ আচ্ছা, টা দিই ফ্রেশ, ঠিক বুঝেছো? আছে। এক্সট্রা ইনফরমেশন দিলে সেখানে রেখে দেবো আমি, বুঝেছো? আমি যদি ম্যাথ পড়াতাম এখন আমি তোমার দাগ দেওয়াগুলো করে দিতাম। ইংলিশের ক্ষেত্রে দরকার হয়, ঠিক আছে, ওটা আমি খেয়াল রাখবো পরের দিন, ঠিক আছে? জিএসএ যে ইনফরমেশন গুলো থ্যাংক দিয়েছি ইউ স্যার। already, এগুলোই মোর দ্যান এনাফ, এগুলো ফলো করো। আর লেখার প্রতি একটু যত্নশীল হও। সোমা পাত্র যে যে সুন্দর করে লিখেছে ওটাকে ফলো করো সবাই, এরকম মার্জিন করে যত্নশীল হয়ে করো। ধর তক্তা মার পেরেক করে লাভ নেই, বুঝেছো তো? একটা কথা আছে বাংলায়, ধর তক্তা মার পেরেক, তক্তাটা ধরেই পেরেক মার। এই মানে সেই ব্যাপারটা না, কোথায় পেরেকটা মারতে হবে সেটা বুঝতে হবে, তবেই তো ঠিকঠাক করে মজবুত হবে। বোঝা গেল? যাই হোক, তোমরা একটু সময় নিয়ে লেখো। আর এতদিন সময় পাচ্ছ, একদম একটা 11th আওয়ারে গিয়ে কেন লেখো? টাইম পাচ্ছ এত, টাইমটাকে ইউটিলাইজ করে আস্তে আস্তে লেখো। একটা লেখো আজকে, 3 দিন পরে আরেকটা লেখো, এইভাবে লিখলে আরো ভালো হবে লেখা। একসাথেই যে দুটো লিখতে বসতে হবে এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? ওকে, বলো কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কিছু কোশ্চেন নেই, তাই তো? কারো কিছু কোশ্চেন নেই? ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে স্যার এখানে ল্যাঙ্গুয়েজ শেষ করলাম। ক্লাসটা হ্যাঁ বলো রেনেসা, বলো। ল্যাঙ্গুয়েজ ক্লাসটা কবে হবে? ল্যাঙ্গুয়েজ ক্লাসটা স্যাটারডে হোক নাকি? আজকে আলোচনা হ্যাঁ, করবো বলেছিল, স্যাটারডে হোক, আচ্ছা। ঠিক আছে? স্যাটারডে কি 9টা করবো না তার আগে করবো? না স্যার 9টায় থাক। 9টায় সুবিধা, তাই তো? ঠিক আছে, স্যাটারডে রাত 9টা থেকে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা হবে। যারা লেখনি তারা এখনো লিখে পাঠিয়ে দিতে পারো। ওকে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। ক্লাসের খাতা আমার দেখা হয়ে গেছে, তাও যারা লেখনি তারা সুযোগ পাচ্ছ, টাইম আছে, শুক্রবারের মধ্যে আমায় পাঠিয়ে দাও লিখে, ঠিক আছে? একটু যত্নশীল ভাবে পড়াশোনা করো, নতুন ঠিক বছর আছে। সবাই নতুন করে শুরু করো। হ্যাঁ, যা হয়েছে হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো, ঠিক আছে? তাহলে আজকে টাটা সবাইকে, সবাই ভালো থেকো। আবার ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু অল। ওকে, সবাই ভালো থেকো। স্যার হ্যাপি নিউ ইয়ার স্যার। হুম, happy new year। হ্যাপি নিউ ইয়ার স্যার। হুম, ঠিক আছে, সবাই ভালো থেকো, কাটলাম। হ্যাঁ, ওকে স্যার।